আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দেশবাসী ও সুপ্রিয় ছাত্র জনতা, গত 5ই আগস্ট ছাত্র ও জনতার অভাবনীয় অবিস্মরণীয় গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা দীর্ঘ 16 বছরের স্বৈর শাসন থেকে মুক্তি লাভ করেছি এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আজ 3 দিন হলো দায়িত্ব গ্রহণ করেছে। আমরা এটা জানি যে যেদিন আমরা স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত হতে বাধ্য করেছি, তাকে পদত্যাগ করতে বাধ্য করেছি এবং সে তার আসল নীড় দিল্লিতে উড়ে চলে গেছে, তখন তার ছেলে 5,500 বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় এই 5,500 বিজ্ঞানী বলেছিল যে আমার এবং আমার মায়ের পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে এই বাংলাদেশকে যা দেওয়ার তা দেওয়া হয়ে গেছে, আরো অনেক বেশি দেওয়া হয়ে গেছে, এটাই কেন আমি বা আমার মা আর রাজনীতিতে ফিরব না। এই পর্যন্ত কথা ঠিক ছিল। এরপরে 2 দিন না যেতেই সে বলল যে আমার মা আবার বাংলাদেশে যাবে। একবার বলল আমিও রাজনীতি করব না, আবার বলতেছেন যে আমি রাজনীতিতে ফিরব। সম্প্রতি ঘোষণা, গত পরশু দিনের ঘোষণা অথবা গতকাল সকালের দিকে, এটা আমি দেখতে পাইছি, সম্ভবত গত পরশু দিনের অথবা গতকাল সকালে, যে আমার মা এখনো পর্যন্ত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তিনি লজিক কি দিয়েছেন এটা আমি জানি না, এটা আমি বিভিন্ন সংবাদ মাধ্যমের হেডিং দেখছি এবং তার কিছু বক্তব্য শুনেছি, বাট এখানে লজিকটাকে আমি খুঁজে পাইনি। তবে একটা লজিক আমার মাথায় ধরে, সেটা হলো যে আমাদের কোর্টে আদালতে যখন কোনো ব্যক্তিকে পুলিশ রিমান্ডে নিয়ে জবানবন্দি নেয় এবং এই যে জবানবন্দি, এই জবানবন্দিটা যখন কোর্টে আসার পরে আসামি বলে যে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে বা আমাকে নির্যাতন করে জবানবন্দি নেওয়া হয়েছে, তখন এই জবানবন্দির কোনো মূল্য থাকে না। হয়তোবা খুনি স্বৈরা শাসক হাসিনা এটা বলবে যে আমি পদত্যাগ করেছি পিস্তলের মুখে বা পিরানের ভয়ে, তখন এই পদত্যাগের আর কোনো মূল্য থাকবে না। আরেকটি কথা হলো, সে গতকালকে তার এই ঘোষণা বাংলাদেশে চাউর হলো যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। এরপর পরে আমরা বিশেষভাবে 2টা জিনিস দেখতে পাইলাম। একই সময়ে নির্ধারিত একই টাইমে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস, তাকে সকলে পছন্দ করবে এমন নয়, ব্যক্তিগতভাবে আমি আপনিও পছন্দ না করতে পারি, কিন্তু বিপ্লবের পরে তিনি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, এটাই শেষ কথা। তিনি যখন রংপুরে আবু সাইদের বাড়ির উদ্দেশ্যে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে তিনি সফরে গেলেন, একই সময় বরগুনায় আওয়ামী লীগের একটা বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হল। এদিক দিয়ে একই টাইমে সুপ্রিম কোর্টের একটা আইনি কু তথা বিদ্রোহ হওয়ার সম্ভাবনা দেখা দিল। কোনো মাধ্যম থেকে এটা জানতে পারছি যে বিচারকদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপে একজন সুপ্রিম কোর্টের একজন বিচারক ইনায়েতুর রহমান অথবা ইনায়েতুর রহিম, নামটা আমার ভালো মনে নাই, ইনায়েত ঠিক আছে, এরপরে রহমান অথবা রহিম আছে তার নামের শেষে, তিনি প্রধান বিচারপতিকে অনুরোধ করলেন যে একটা ফুল কোর্ট বেঞ্চ থেকে একটা পরামর্শ সভার আয়োজন করতে, এবং প্রধান বিচারপতি এই ব্যবস্থাও করলেন এবং যেখানে আইনের দোহাই দিয়ে, সংবিধানের দোহাই দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা দেওয়ার একটা চক্রান্ত চলতেছিল, এই মর্মে জানা যাচ্ছে, যেটা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কিছু কর্মকর্তার সায়ও ছিল বলে শোনা যাচ্ছে। বাস্তবতা কি যারা ভিতরে আছেন তারা বলতে পারবে। আবার সেনাবাহিনীর মধ্যম সারির কিছু কর্মকর্তা এবং নিম্ন পর্যায়ের কিছু কর্মকর্তা, তারা এটা ছাত্র জনতার কানে এটাকে যখন পৌঁছিয়ে দেন, তখন ছাত্র জনতা
সঠিক টাইমে হাইকোর্ট এবং প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করার কারণে তাদের আইনের যে কু করতে চেয়েছিল এটা নস্যাৎ হয়ে যায়। এখন এই পয়েন্টে এসে আমি কয়েকটি কথা বলতে চাই। একটি রাষ্ট্রে যখন একজন সরকারকে হটিয়ে নূতন সরকার আসে, তখন এর অবস্থা হয় দুই রকম। এক, সেই বিদ্রোহটা হোক সামরিক, হোক অসামরিক, হোক গণ অভ্যুত্থান, যেটাই হোক না কেন, এই বিদ্রোহের পরে অবস্থা দুইটা রকম আসে। এক, সংবিধান বহাল থাকে, তখন রাষ্ট্রপতিও বহাল থাকে, স্পিকারও বহাল থাকে, রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ যে পদগুলো সেগুলো বহাল থাকে, শুধুমাত্র সংসদটা ভেঙে যায়। দুই, সংবিধানকে বাতিল ঘোষণা করা হয় এবং যারা রাষ্ট্র ক্ষমতা দখল করে তারা ডিক্রি জারি করার মাধ্যমে রাষ্ট্রকে পরিচালনা করে। আমাদের এখানে কোনটা হয়েছে? দুইটার একটাও তো হয় নাই। কেননা আমাদের স্পিকার তিনি বহাল, যদিও তাকে এখনো বহিষ্কার করা হয় নাই, তবে তিনি তো হারিয়ে গেছেন, পালিয়ে গেছেন, খুঁজে পাওয়া যাচ্ছে না। রাষ্ট্রপতি সাবেক ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি, সংবিধান এখনো বহাল আছে। এই সংবিধানকে যদি বহাল রাখতে হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ অটোমেটিকলি হয়ে যায়। কেননা এই সংবিধানের কোনো অংশে কোনো জায়গায় আমার জানা মতে অন্তর্বর্তীকালীন সরকারের বিধান নেই। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন তাদের জন্য তো এটাই উচিত ছিল যে এই ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির হাতে শপথ গ্রহণ না করে শহীদ মিনারে যে হাজারো জনতার উপস্থিতিতে উন্মুক্ত ময়দানে শপথ গ্রহণ করা এবং ডিক্রি জারির মাধ্যমে সংবিধানকে বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের কাজে হাত দেওয়া। কিন্তু তারা এটা করেননি। আমার দৃষ্টিতে এটা একটা বড় ভুল হয়েছে, যেটা ভবিষ্যতে আইনের মার পেছে এই সরকারকে অবৈধ, এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ বলার একটা সুযোগ করে দিয়েছে। এর থেকে বাঁচার জন্য আমার দিক থেকে পরামর্শ হলো যে চুপ্পুর হাতে, বর্তমান প্রেসিডেন্ট চুপ্পুর হাতে যে নেওয়া হয়েছে, শাহাবুদ্দিন চুপ্পুর হাতে যে শপথ গ্রহণ করা হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা এই শপথকে ভঙ্গ করবেন এবং জনতার হাতে, জনতার উপস্থিতিতে কোনো উন্মুক্ত ময়দানে, হয়তো সেটা শহীদ মিনার হতে পারে, শাহবাগের চত্বর হতে পারে বা অন্য যে কোনো জায়গায় তারা পুনরায় শপথ গ্রহণ করবেন এবং ডিক্রি জারির মাধ্যমে সংবিধানকে বাতিল করবেন। আমার 1 নম্বর পয়েন্ট ছিল। দ্বিতীয় পয়েন্ট হলো, যদি এই সংবিধানকে বহাল রাখা হয় আর স্বৈরা শাসক খুনি হাসিনা যদি নিজেকে বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করে এবং অস্ত্রের মুখে তার পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে বলে যদি সে বহির্রাষ্ট্রের সহযোগিতা চায়, সম্ভাবনা আছে অন্য কোনো দেশ না হলেও অন্তত ভারত তাকে সহযোগিতায় সৈন্য পাঠিয়ে আমাদের দেশে আক্রমণ করতে পারে। সুতরাং তাকে অবৈধ প্রধানমন্ত্রী এবং এই সংবিধানটাকে, যে সংবিধানের উসিলায় যে সে বৈধতা দাবি করবে, এই সংবিধানটাকে দ্রুত বাতিল করা এটা সময়ের দাবি বলে আমি মনে করতেছি। আর গোপালগঞ্জের লাঠি মিছিল গত 3-4 দিন আগে, গতকালকে গোপালগঞ্জে সেনাবাহিনীর সৈনিক মারা যাওয়া, সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া, এরপরে বড়গুনাতে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ হওয়া, আওয়ামী লীগের লোকজনের আজ আমাদের খুলনাতে বিক্ষোভ সমাবেশ হওয়ার যে ঘোষণা দেওয়া, আনুষঙ্গিক মিলে আরো বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগ মাঠে ময়দানে আসতে পারতেছে, এর জন্য আমি একমাত্র শুধুমাত্র রাজনৈতিক দল হিসেবে বিএনপির তৃণমূল পর্যায়ের যে সকল নেতাকর্মী আছে তাদেরকে দায়ী করব। হ্যাঁ, কিছু স্থানে কিছু বিচ্ছিন্নতাবাদী লুটপাট ভাঙচুরের ভিতরে অংশগ্রহণ করে কিছু অরাজকতা চালিয়েছে, কিন্তু অধিকাংশ জায়গায় বিএনপির তৃণমূল পর্যায়ের যারা নেতা আছে তাদের নেতৃত্বে এটা হয়েছে। এবং এই ভাঙচুর লুটপাটের কারণে যে আওয়ামী লীগ আগামী 50 বছরও ক্ষমতায় আসা তো দূরের কথা, নিজেদেরকে আওয়ামী লীগ বলে পরিচয় দেওয়ারও সুযোগ ছিল না, তাদের সাংগঠনিক অবকাঠামো একেবারেই বিলুপ্ত হওয়ার জায়গায় পৌঁছে গিয়েছিল। সেখান থেকে তাদেরকে এই যে মাঠে ময়দানে আসার সুযোগ, এটা আমার বিশ্বাস যারা এই ভাঙচুর করেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, এরাই করে দিয়েছে।
কেননা আজ আওয়ামী লীগ যে সমাবেশগুলো করতেছে, যে মিছিলগুলো করতেছে, তাদের দাবি হলো ভাঙচুর, লুটপাট এবং নৈরাজ্যের বিরুদ্ধে। আমিও ব্যক্তিগত ভাবে ভাঙচুর, লুটপাট ও নৈরাজ্যের বিরুদ্ধে। অনুরূপভাবে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ছাত্র ভাইয়েরা এরকম ভাবে ভাঙচুর, লুটপাট ও নৈরাজ্যের বিরুদ্ধে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সহ সকল স্তরের সকল সুস্থ বিবেক সম্পন্ন মানুষ তারা ভাঙচুর এবং লুটপাট নৈরাজ্যের বিরুদ্ধে। সুতরাং আমাদের পিরানের দাবি নিয়ে এই আওয়ামী লীগ, যাদেরকে আমরা দেখতেই চাই না, যাদের নাম শুনতে চাই না, যাদের অস্তিত্ব ছিল না, তারাই আজ সমাবেশ করতেছে আমাদের পিরানের দাবি নিয়ে। এর মধ্য দিয়ে তারা মাঠে নামার সুযোগ পাচ্ছে। সুতরাং এজন্য দায়ী হলো যে যারা এই ভাঙচুর এবং লুটপাট করছে। সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব যারা গ্রহণ করছেন, তাদেরকে আমি বলবো, বিগত সরকারের যাবতীয় অন্যায়ের বিচার করার আগে সম্প্রতি এই বিগত 4-5 দিনের ভিতরে যারা ভাঙচুর এবং লুটপাট করে দেশকে একটা স্বাধীন দেশ, একটা হাফ ছেড়ে বাঁচা দেশ, একটা মুক্ত বাতাস যেখানে আমরা মুক্ত শ্বাস গ্রহণ করছি, এই দেশটাকে যারা অরাজকতার দিকে পুনরায় ঠেলে দিচ্ছে এবং পূর্বের স্বৈরা শাসকদেরকে আবার ফিরে আসার, স্বৈরতান্ত্রিক দল আওয়ামী লীগকে আবার ফিরে আসার সুযোগ করে দিচ্ছে, এদের বিচারটা আগে করার দাবি জানাচ্ছি। অতঃপর পূর্বের স্বৈরা শাসকদের বিচার করার দাবি জানাচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা, স্বাধীনতা মুবারক।